তুই যতই আমার হাত থেকে বাঁচার চেষ্টা করিস না কেন, তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। আমি যখন তোর পিছন পিছন এসেছি, আমি তোর সঙ্গে সারা জীবন থাকবো। ল্যাপটপটা বন্ধ রেখে চোখ থেকে চশমাটা খুলে অনিন্দিতা মাথা নিচু করে 2 হাত দিয়ে চুল খামচে ধরে যখন জোরে জোরে শ্বাস ফেলছিল, ঠিক সেই সময় টেবিলে রাখা ফোনটা সহজ শব্দে বেজে ওঠে। ফোনটা বেজে উঠতেই অনিন্দিতা মাথা তুলে ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা রেবা দেবী ফোন করেছে। মায়ের ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে রেবা দেবী বলে উঠে, কিরে অনি, রাতের খাবার খাওয়া হয়ে গেছে? আজকে তো অমাবস্যা, রাতে কি নিরামিষ রান্না করলি? ফোনের ওপার থেকে রেবা দেবীর প্রশ্ন শুনে অনিন্দিতা চেয়ার ছেড়ে উঠে খোলা জানলার ধারে গিয়ে দাঁড়ায়। তারপর দূরের অন্ধকার রেল লাইনের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলে উঠে আর মোড়া ভাঙতে ভাঙতে, মা, এই তো অফিসের কাজ শেষ হলো। আজ অফিসে এত কাজের চাপ ছিল যে দুপুরে ম্যাগি ফুটিয়ে খেয়ে নিয়েছি, রান্না করার সুযোগ পর্যন্ত পাইনি। আর শরীরটা আজ এত ক্লান্ত বিধ্বস্ত লাগছে যে ভাবছি রাতে আর রান্না করব না, বাইরে থেকে ডিনারের জন্য কিছু একটা কিনে নেব। অনিন্দিতার এই কথা শুনে রেবা দেবী একটু হুকুমের সুরে বলে উঠে, শোন অনি, আজ ভূত চতুর্দশী, তার উপর আবার অমাবস্যা। তোর মনে আছে তো? আজ কিন্তু কোনো মতেই আমিষ খাবার খাবি না, নিরামিষ খাবার কেনার চেষ্টা করবি কিন্তু। টিভিতে, মোবাইলে সব জায়গায় দেখছিলাম এই বছরে ভূত চতুর্দশীর দিন যে অমাবস্যাটা পড়েছে সেটা নাকি খুব মারাত্মক। যে দিন আমিষ খাবার খাবে তার কিছু একটা অশুভ ঘটনা ঘটবেই ঘটবে সেই দিন। রেবা দেবীর এই কথা শুনে অনিন্দিতা রেগে গিয়ে বলে, উফ মা, তোমার এই ভাটের জ্যোতিষের গল্প আমাকে শোনাতে আসবে না তো। যত সব বুজরুকি গল্প। অশিক্ষিত দলগুলোর কাজ কাম নেই, তাই জ্যোতিষের চ্যানেলগুলোতে এসে ভাট বকে। এবার ফোন ছাড়ো তো, রাত 10টা বাজতে যাচ্ছে। এরপর খাবার দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। মারে, তোকে যেটা বললাম শুনিস একটু, এতে তোরই মঙ্গল হবে। রেবা দেবীর এই কথায় কান্না দিয়ে অনিন্দিতা ফোনটা কেটে দেয় রেবা দেবীর মুখের উপর। রেবা দেবীর ফোনটা কেটে দিয়ে অনিন্দিতা বেশ কিছুক্ষণ খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে আর দেখে তার অ্যাপার্টমেন্ট থেকে দূরের যে কটা বাড়ির ছাদ ও বারান্দা দেখা যাচ্ছে, সন্ধেবেলায় সেই বাড়ির ছাদ ও বারান্দাগুলোতে ভূত চতুর্দশী উপলক্ষে যে 14 প্রদীপগুলো দেওয়া হয়েছিল সেই প্রদীপগুলো ধীরে ধীরে নিভে আসছে। এরপর অনিন্দিতা বেশি দেরি না করে রাতের খাবার আনতে চলে যায়। অনিন্দিতা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে কিছুটা এগোতেই দেখে তার অ্যাপার্টমেন্টের কাছে যেসব নিরামিষ খাবারের দোকানগুলো আছে সব বন্ধ। অ্যাপার্টমেন্টের কাছে নিরামিষ খাবারের দোকানগুলো বন্ধ দেখে অনিন্দিতা বিরক্তি ভরা মুখে বলে ওঠে, ধুর, ভাল লাগে না। পুজোর দিন নিরামিষের খাবারের দোকানগুলো বন্ধ করে রেখে দিয়েছে দেখো না। আমি এখন নিরামিষ খাবার দোকান কোথায় পাবো? আচ্ছা, রেল লাইনের ধারে শুনেছি অ্যাপার্টমেন্টের লোকেদের মুখে কয়েকটা ফাস্ট ফুডের দোকান হয়েছে, ওইখানে একবার দেখলে হয় না? এই কথা বলে অনিন্দিতা রেল লাইনের দিকে পা বাড়ায়। অনিন্দিতা হাঁটতে হাঁটতে যত রেল লাইনের দিকে যাচ্ছিল দেখে রেল লাইনের রাস্তাটা পুরো ফাঁকা, একটাও ঘরবাড়ি পর্যন্ত নেই। শুধু রাস্তার একধারে জঙ্গল আর একধারে লম্বা রেল লাইন চলে গেছে। আর রাস্তার দুধারে যে কটা স্ট্রিট লাইট চলছে তা পুরো রাস্তাটা আলোকিত করছে না। 15-20 মিনিট অনিন্দিতা হাঁটার পর দেখে রেল লাইনের ধারে বেশ 3-4টে নতুন নতুন খাবারের দোকান হয়েছে। অনিন্দিতা আর বেশি দেরি না করে একটা খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই দেখে কাঁচের শোকেসে নানা রকম খাবার সাজানো রয়েছে। মোমো থেকে শুরু করে শিক চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার আরও নানা ধরনের খাবার।
এরপর অনিন্দিতা সেই খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে মালিককে প্রশ্ন করে ওঠে। আচ্ছা দাদা, আপনার দোকানে কোনো নিরামিষ খাবার আইটেম হবে? অনিন্দিতার প্রশ্ন শুনে খাবারের দোকানের মালিক হিসেবের খাতায় হিসেব লিখতে লিখতে বলে, না ম্যাডাম, আমার দোকানে কোনো ভেজ আইটেম হবে না, সব নন ভেজ আইটেম। আচ্ছা, আপনার দোকানে নানপুরি পাওয়া যায়? হ্যাঁ ম্যাডাম, পাওয়া যায়। তা নানপুরির সঙ্গে কি নেবেন বলুন? আমাকে 4টে নানপুরি দিন, তার সঙ্গে গার্লিক চিলি চিকেন আর একটা ফিশ ফ্রাই, এই 3টে আইটেম প্যাক করে দিন। অনিন্দিতার খাবারের অর্ডার শুনে খাবারের দোকানের মালিক খাবারের দোকানের ভিতর গ্যাসের সামনে দাঁড়ানো লোকটির উদ্দেশ্যে বলে ওঠে, এই বিশু, ম্যাডামের জন্য 4টে নানপুরি, গার্লিক চিলি চিকেন আর একটা ফিশ ফ্রাই তাড়াতাড়ি প্যাকিং করতো। কিছুক্ষণ পর খাবারের দোকানের মালিক অনিন্দিতার হাতে গরম গরম খাবারের প্যাকেটটা দিতেই অনিন্দিতা খাবারের দাম মিটিয়ে যখন আলো আঁধারি অন্ধকার রেল লাইনের ধার দিয়ে যখন অ্যাপার্টমেন্টে ফিরছিল, হঠাৎ সেই সময় অনিন্দিতার কানের কাছে কে যেন বলে ওঠে ফ্যাঁস ফ্যাঁসে গলায়, কিরে তোর খাবারের প্যাকেটের মধ্যে কি এমন খাবার আছে যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে? কিরে, কি খাবার আছে? পিছন দিক থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ পেতেই আর অনিন্দিতার কানে ওই কথাগুলো যেতেই অনিন্দিতার ভয়ে বুকটা ধরাস করে ওঠে ও সে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখে তার থেকে 3 হাত দূরে এক মহিলা কালো রঙের চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মহিলাটির মাথা নেই। অন্ধকার আলো আধারির মধ্যে রেল লাইনের ধারে এই রকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে অনিন্দিতার ভয়ে অ্যাপার্টমেন্টের দিকে দৌড় লাগায়। অনিন্দিতা অ্যাপার্টমেন্টের দিকে যত দৌড়াতে থাকে, পিছন দিক দিয়ে শুনতে পায় সেই মাথা কাটা মহিলা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, কিরে তোর খাবারের প্যাকেটের মধ্যে এমন কি খাবার আছে যে এত সুন্দর সুস্বাদু গন্ধ বেরোচ্ছে? বলে যা আমাকে, বলে যা। এরপর অনিন্দিতা কোনো রকমে দৌড়াতে দৌড়াতে অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে অ্যাপার্টমেন্টের লিফটে যেই উঠতে যাবে, দেখে কিছুক্ষণ আগে রেল লাইনের ধারে দেখা সেই মাথা কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে। লিফটে উঠতে গিয়ে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা লিফটে না উঠে দৌড়ে দুমদাম করে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে 3 তলার দিকে উঠতে লাগে। এরপর কোনো রকমে দৌড়ে 3 তলায় নিজের ঘরের সামনে এসে দাঁড়ায়। তারপর কাঁপা কাঁপা হাতে ঘরের দরজা খুলে তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুকে গিয়ে অনিন্দিতা সজোরে দরজাটার লকটা ভালো করে লাগিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে দরজায় ঠেস দিয়ে চোখ বন্ধ করে হাঁপাতে লাগে। কিছুটা সময় পার হওয়ার পর অনিন্দিতা একটু ধাতস্থ হতেই সে খাবারের টেবিলের সামনে গিয়ে টেবিলের উপর গরম গরম খাবারের প্যাকেটটা রাখে। এরপর অনিন্দিতা আর বেশি দেরি না করে খাবারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগেই সে খাবারের প্যাকেটগুলো থেকে গরম খাবারগুলো বের করে তাড়াতাড়ি করে বেশ কিছুটা খাবার খেয়ে নিয়ে বাকি অর্ধেক খাবার ফ্রিজে তুলে সারাদিন অফিসের কাজের চাপে শরীর ক্লান্ত থাকার জন্য নিজের ঘরে গিয়ে নরম বিছানায় নিজের শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে গভীর ঘুমে ডুবে যায়। অনিন্দিতা কতক্ষণ ঘুমিয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ একটা কচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজে অনিন্দিতার ঘুমটা ভেঙে যায়। অনিন্দিতার ঘুমটা ভেঙে যেতেই সে কান খাড়া করে কচমচ করে আওয়াজটা শুনতে লাগে বেশ কিছুক্ষণ ধরে কচমচ আওয়াজটা অনিন্দিতা শোনার পর সে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে। তারপর ধীর পায়ে নিজের শোয়ার ঘর ছেড়ে ডাইনিং রুমে এসে দাঁড়াতেই ডাইনিং রুমে জ্বলা হালকা নীল নাইট বাল্বের আলোয় অনিন্দিতা যা দৃশ্য দেখে তা হলো রেল লাইনের ধারে দেখা সেই স্কন্ধ কাটা মহিলাটি ফ্রিজের সামনে হাত পা ছড়িয়ে বসে আছে, আর ফ্রিজ খুলে বেশ কয়েক ঘন্টা আগে হোটেল থেকে আনা খাবারগুলো ফ্রিজের ভিতর থেকে হাত বাড়িয়ে নিচ্ছে ঠিকই, কিন্তু খাবারগুলো কোথায় যে অদৃশ্য হয়ে যাচ্ছে তা অনিন্দিতা বুঝতে পারল না। অন্ধকার আলো আঁধারি ডাইনিং রুমের মধ্যে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা ভয়তে কোনো রকমে কাঁপা কাঁপা হাতে বড় আলোটা জ্বালাতেই দেখে
কোথায় সেই স্কন্ধকাটা মহিলা? ডাইনিং রুমে কোথায় তো কেউ নেই, আর ফ্রিজটাও স্বাভাবিকভাবে বন্ধ আছে। মাঝরাতে ঘুম থেকে উঠে এই রকম একটা অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা ঘুম জড়ানো গলায় হাই তুলতে তুলতে বলে ওঠে, কিছুক্ষণ আগে আমি যা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম সেটা কি সত্যি না চোখের ভ্রম? অনিন্দিতা মনে মনে যখন এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় অনিন্দিতার আপনা থেকেই দৃষ্টি চলে যায় ফ্রিজের দিকে। ফ্রিজের দিকে অনিন্দিতার আপনা থেকেই দৃষ্টি যেতে সে যা দেখে তা দেখে সারা শরীরের রক্ত হিম হয়ে যায়। অনিন্দিতা বিস্ফারিত দৃষ্টিতে গোল গোল চোখে দেখে ফ্রিজের সামনে বেশ কয়েক ঘন্টা আগে রেল লাইনের ধারে খাবারের হোটেল থেকে যে খাবারগুলো কিনেছিল সেই খাবারগুলোর কিছু কিছু টুকরো ফ্রিজের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দৃশ্য দেখে অনিন্দিতা খানিকটা অবাক হয়ে বলে ওঠে, আমি তো খাবারগুলো ফ্রিজে গুছিয়ে তুলে রেখেছিলাম, ফ্রিজের সামনে খাবারগুলো পড়লো কি করে? রাখতে গিয়ে কি কোনোভাবে পড়ে গেছে? এই কথা বলে অনিন্দিতা ফ্রিজের সামনেটা পরিষ্কার করার জন্য যেই রান্নাঘর থেকে সাবান আর ন্যাকড়াটা আনতে যাবে, দেখে অন্ধকার রান্নাঘরের ভিতর সেই স্কন্ধকাটা মহিলাটি দাঁড়িয়ে আছে, আর তার হাতে বড় একটা চিকেনের লেগ পিস ধরা। অন্ধকার রান্নাঘরের ভিতর এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা ভয়ে দৌড়ে নিজের শোয়ার ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। জোরে জোরে যখন হাঁপাতে লাগে তখন অনিন্দিতা শুনতে পায় তার রান্নাঘর থেকে একটা কচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজ ভেসে আসছে। সারা রাত ধরে কচমচ আওয়াজটা শুনতে শুনতে অনিন্দিতার কখন যে দুই চোখের পাতা এক হয়ে আসে সে নিজেও জানে না। পরদিন সকালে ঘুম ভাঙতেই গতকাল রাতে তার সঙ্গে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সব ঘটনার কথা ভুলে গিয়ে অফিসে কাজের চাপ থাকার জন্য ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়ে। এরপর দুপুরের অফিসের লাঞ্চ ব্রেক হতেই অনিন্দিতা ল্যাপটপ বন্ধ করে রান্নাঘরে গিয়ে দুপুরের খাওয়ার জন্য গ্যাস ওভেনটা জেলে ফুটন্ত জলে যেই ম্যাগিটা ভেঙে দিতে যাবে, হঠাৎ সেই সময় অনিন্দিতা পিছন দিক থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনতে পায়। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবি রে? দে না, কিছু খেতে দে না, আমার খুব খিদে পেয়েছে। পিছন দিক থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ অনিন্দিতার কানে আসতেই সে ধীরে ধীরে পিছন ফিরে তাকাতেই দেখে সেই স্কন্ধকাটা মহিলাটি তার সামনে দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে তার বিশ্রী কালো হাতটা জ্বলন্ত গ্যাস ওভেনের দিকে বাড়াচ্ছে। রান্নাঘরের মধ্যে রান্না করতে করতে এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা সহ্য করতে না পেরে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ফোনের আওয়াজ কানে যেতেই অনিন্দিতার ঘুমটা ভেঙে যায়। অনিন্দিতার ঘুমটা ভেঙে যেতেই সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার অফিস কলিগ বনাম তার বন্ধু ইতু ফোন করেছে। ইতুর ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে ইতু বলে ওঠে, কি রে অনি, তুই 3 দিন হলো অফিস জয়েন করছিস না কেন? তুই অফিস জয়েন করছিস না বলে জানিস বস তোর ওপর খোঁচে লাল হয়ে রয়েছে। ইতুর প্রশ্ন শুনে অনিন্দিতা ঘুম জড়ানো গলায় বলে ওঠে, আমি অফিস জয়েন করব কি করে? আমি তো 3 দিন হলো জ্বরে বিছানায় পড়ে রয়েছি, চোখ খুলতেও পারছি না, জানিসই তো। এ বাবা, তাই নাকি? তা তুই জ্বর বাঁধালি কি করে রে? অনি, ঠান্ডা ফান্ডা লেগেছিল নাকি? ইতুর প্রশ্ন শুনে অনিন্দিতা রুমালে নাক ঝাড়তে ঝাড়তে বলে, না রে, তো ঠান্ডা ফান্ডা লাগেনি। জানিস, এই কদিন আমার সঙ্গে এমন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, সে ঘটনাগুলো ভৌতিক না কোনো সাধারণ ঘটনা তার ব্যাখ্যা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, জানিস। তোর সঙ্গে কদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে, তা আমাকে ফোন করে বলিসনি তো? আসলে জ্বর হওয়ার জন্য বলতে পারিনি তোকে ফোন করে। কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আমি কি জানতে পারি?
অবশ্যই জানতে পারিস তুই আমার প্রিয় বন্ধু হিসাবে। তবে শোন, সেদিন ছিল ভূত চতুর্দশী। সেদিন অফিসের কাজ শেষ হতে হতে বেশ অনেকটা দেরি হয়ে যায়, ওই ধর 9:30-10টা। সেদিন অফিসের কাজ করে এতটাই আমার শরীর ক্লান্ত আর বিধ্বস্ত ছিল যে আমি বাড়িতে রান্না না করে হোটেলে খাবার কিনতে চাই। আমার ফ্ল্যাট থেকে একটু দূরে একটা রেল লাইন পড়ে। সেই রেল লাইনের ধারে কতগুলো রিসেন্ট ফাস্ট ফুডের দোকান হয়েছে। আমি সেখান দিয়ে যখন খাবার কিনে ফ্ল্যাটে ফিরছি, হঠাৎ আমি হাঁটতে হাঁটতে পেছন দিক থেকে একটা মহিলার ফ্যাঁস ফ্যাঁসে গলা শুনতে পাই। সে মহিলা ফ্যাঁস ফ্যাঁসে গলায় আমাকে বলছে, কি রে, তোর খাবারের প্যাকেটের মধ্যে কি এমন খাবার আছে যে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে? পিছন দিক থেকে একটা মহিলার ফ্যাঁস ফ্যাঁসে গলায় এই রকম কথা শুনে আমি পিছন ফিরতেই যা দেখি তা হলো। এই কথা বলে অনিন্দিতা চুপ করে যেতেই ইতু বলে ওঠে, কি রে, চুপ করে গেলি কেন? বল, পিছন ফিরে কি দেখিস? কি রে বল। পিছন ফিরে দেখি আমার থেকে 3 হাত দূরে একটা সাদা শাড়ি পরিহিত, গায়ে কালো চাদর মুড়ি দেওয়া এক মহিলা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সেই মহিলার ধর থেকে মাথাটা নেই। রাতের অন্ধকারে রাস্তার মাঝখানে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি সেখান থেকে কোনো রকমে ছুটে পালাই অ্যাপার্টমেন্টের দিকে। দৌড়াতে দৌড়াতে আমি শুনতে পাই সেই সকন্ধ কাটা মহিলা আমাকে পেছন দিক থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, কি রে, তোর খাবারের প্যাকেটের মধ্যে কি এমন খাবার আছে যে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে? বলে যা আমাকে, আমার খুব খিদে পেয়েছে। কিছু খেতে দিবি রে? দে না, দিবি কিছু খেতে? খুব খিদে পেয়েছে। ভূত চতুর্দশীর দিন এই ঘটনা ঘটার পর থেকে পরপর 3 দিন আমার সঙ্গে কিছু অদ্ভুত ধারাবাহিক ঘটনা ঘটে। আজ থেকে 3 দিন আগে অফিসে লাঞ্চ ব্রেকে আমি দুপুরের খাবার খাবো বলে রান্নাঘরে ম্যাগি রান্না করতে গিয়েছি। আমি গ্যাসটা জ্বেলে জল ভর্তি বাটিটার মধ্যে যেই ম্যাগিগুলো ভেঙে দিতে যাব, হঠাৎ সেই সময়ে একটা ফ্যাঁস ফ্যাঁসা মহিলার গলার আওয়াজ পিছন দিক থেকে আমি শুনতে পাই। পিছন দিক থেকে একটা মহিলার ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনে আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখি সেই সকন্ধ কাটা মহিলাটি আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওর একটা কালো বিশ্রী লম্বা হাত আমার গ্যাসে ফুটন্ত বসানো ম্যাগির দিকে হাত বাড়াচ্ছে। ঘোর দুপুরে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন সন্ধ্যের দিকে জ্ঞান ফেরে, তাকিয়ে দেখি আমার সারা রান্নাঘরে ম্যাগির টুকরো ছড়ানো, আর ওই ম্যাগির টুকরোগুলো থেকে বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। সে বিশ্রী গন্ধ সহ্য করার মতো নয় তো জানিস। দুপুরে আমার সঙ্গে এই রকম অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটার পর থেকেই সন্ধ্যে থেকে আমার খুব জ্বর আসে। জ্বর আসার জন্য আমার রাতের কিছু রান্না করতে ইচ্ছে করছিল না বলে আমি রাতের ডিনারের জন্য খাবার কিনতে বেরোই প্যারাসিটামল খেয়ে জ্বরে কাঁপতে কাঁপতে। আমি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যখন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটা নিরামিষ খাবারের দোকান আছে, সেই নিরামিষ খাবারের দোকানের দিকে যখন ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি অনুভব করি আমার পিছন পিছন কেউ যেন আসছে। এই রকম একটা অদ্ভুত অনুভূতি হতেই আমি পিছন ফিরে দেখি আমার পেছনে কেউ নেই ঠিকই, কিন্তু অদৃশ্য কেউ একজন আছে। তার পায়ের খসখসানি শব্দ সমানে আমার কানে আসতে লাগলো। এরপর আমি কোনো রকমে শরীরে জোর এনে হেঁটে
সেই নিরামিষ খাবারের দোকানে যাই। সেই দোকানে বেশ কিছু লোকের ভিড় ছিল বলে আমার ভয়টা একটু কম লাগে। আমাকে আসতে দেখে সেই নিরামিষ খাবারের দোকানের মালিক আমাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম, আপনার কি অর্ডার আছে? রুটি আর বাটার পনির হবে দাদা? হ্যাঁ হবে, একটু দাঁড়ান, আপনার খাবারটা প্যাকিং করতে সময় লাগবে। আচ্ছা দাদা। জানিস, আমি যতক্ষণ খাবারের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আমার শুধু মনে হচ্ছিল যে আমার আশেপাশে অদৃশ্য কেউ একজন ঘোরাঘুরি করছে। আধ ঘন্টা পর খাবারের প্যাকেটটা আমার হাতে দিতেই আমি আবার অ্যাপার্টমেন্টে ফিরে আসি। ও শরীর ভালো না থাকার জন্য তাড়াতাড়ি ঘুমোবো বলে যেই চেয়ারে বসে খাবারের প্যাকেটটা খুলে খেতে যাব, হঠাৎ সেই সময় আমার পিছন দিক থেকে একটা বিশ্রী কালো হাত এসে আমার খাবারের প্যাকেট থেকে একটা রুটি তুলে নেয়। চোখের সামনে এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখে আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখি আমার পেছনে ঠিক চেয়ারের সামনে ওই সকন্ধ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে, আর একটা হাত লম্বা করে বাড়িয়ে আমার খাবারের প্যাকেট থেকে খাবার তুলছে ঠিকই, কিন্তু সেই খাবারগুলো যে কোথায় যে অদৃশ্য হচ্ছে বোঝা যাচ্ছে না। এই দৃশ্য সহ্য করতে না পেরে আমি বেসিনে গিয়ে হড়হড় করে বমি করতে শুরু করি। তখন বমি করতে করতে বেসিনের আয়নায় দেখি সেই সকন্ধ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আমার পেছনে, আর টেবিলের উপর থেকে সদ্য হোটেল থেকে আনা খাবারগুলো তুলছে ঠিকই, কিন্তু কোথায় যে অদৃশ্য হচ্ছে আমি বুঝতে পারছি না। আয়না দিয়ে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে দৌড়ে নিজের শোয়ার ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে সেই যে বিছানায় গিয়ে শুই। জ্বরের চোটে আর বিছানা থেকে উঠতে পারি না এই 3 দিন বিছানায় শুয়েই কাতরাচ্ছি, আর সারাদিন নয় জল মুড়ি নয় স্যুপ খেয়ে রয়েছি। কোনো খাবার জানিস মুখে তুলতেই পারছি না, খাবার খেলেই বমি হয়ে যাচ্ছে। ইস, আমি যে তোর ফ্ল্যাটে গিয়ে তোর যে একটু সেবা যত্ন করব তারও উপায় নেই। তুই তো জানিস তোর কাকিমা মানে আমার মা খুবই অসুস্থ, তাই অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে দেশের বাড়িতে এসেছি রে। সে ঠিক আছে রে, কাকিমার পাশে তো কেউ নেই, একা তুই ছাড়া কাকিমাকে দেখবে কে? শোন, তোর মুখে যা যা ঘটনা শুনলাম আমার খুব একটা ভালো লাগলো না। আমার মনে হয় তোর পিছনে হয়তো কোনো দুষ্টু প্রেতাত্মা পিছু নিয়েছে। তাই আমি তোর প্রিয় বন্ধু হিসেবে একটা কথা বলছি, তুই তোর নিজের যদি ভালো চাস তুই 1 সপ্তাহের জন্য তোর গ্রামের বাড়ি থেকে ঘুরে আয় যা। এতে তোর শরীর আর মন দুটোই ভালো থাকবে। আমিও তাই ভাবছিলাম রে ইতু, অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, ভাবছি কদিনের জন্য বাড়ি ঘুরে আসব, এতে আমার মনটাও চেঞ্জ হবে। দেখি আজ রাতে ট্রেন ধরে বাড়ি যাব। এরপর বেশ কিছুক্ষণ ধরে দুই বান্ধবীর অফিসের কাজ নিয়ে কিছু কথা হয়। তারপর অনিন্দিতা ফোনটা কেটে যেই বিছানা ছেড়ে উঠে বাথরুমে যেতে যাবে, অনিন্দিতার কানে আবার সেই স্কন্ধ কাটা মহিলার কিছু কথা ভেসে আসে ফ্যাঁস ফ্যাঁসে গলায়। তুই যতই তোর গ্রামের বাড়ি যাস না কেন, আমি তোর পিছন ছাড়ছি না। আমি তোর সঙ্গে তোর গ্রামের বাড়িতে যাব, আর তোর সঙ্গে সব সময় থাকবো। স্কন্ধকাটা মহিলাটির কথা শুনে অনিন্দিতা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কোনো রকমের জামা কাপড় ব্যাগে গুছিয়ে স্টেশনের দিকে রওনা দেয়। তারপর ট্রেন ধরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিকই, কিন্তু সারা রাস্তা যেতে যেতে অনিন্দিতার মনে হতে থাকে সেই স্কন্ধকাটা মহিলা তার সঙ্গে আছে, কিন্তু অদৃশ্য অবস্থায় আছে। দুপুর 4টে নাগাদ বেলগাছি স্টেশনে অনিন্দিতা ট্রেন থেকে নামতেই অনিন্দিতা দেখে
স্টেশনের চারিদিকটা ধীরে ধীরে ঘন কালো অন্ধকার হয়ে আসছে। সন্ধে হয়ে আসছে দেখে অনিন্দিতা বেশি দেরি না করে যেই স্টেশনের বাইরে বেরোতে যাবে, হঠাৎ করেই অনিন্দিতার দৃষ্টি চলে যায় আপনা থেকেই টিকিট ঘরের পাশে একটা ছোট ঝোপ জঙ্গল আছে, সেই ঝোপ জঙ্গলের দিকে। ঝোপ জঙ্গলের দিকে অনিন্দিতার দৃষ্টি যেতেই সে দেখে ঝোপ জঙ্গলের ধারে সেই স্কন্দ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে, আর একটা হাত লম্বা করে বাড়িয়ে অনিন্দিতাকে নিজের কাছে ডাকছে। স্টেশনে আলো আঁধারি অন্ধকারের মধ্যে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা বেশি দেরি না করে কোনো রকমে দৌড়ে স্টেশনের বাইরে যায়। তারপর একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা দেয়। গ্রামের আলো আঁধারি অন্ধকার রাস্তা ধরে অনিন্দিতার রিক্সাটা যখন অনিন্দিতার বাড়ির পথে ধীরে ধীরে এগোচ্ছিল, অনিন্দিতা রিক্সায় বসে শুনতে পায় তার রিক্সার পিছন পিছন কেউ যেন হেঁটে হেঁটে আসছে। তার পায়ের মৃদু খসখসানি আওয়াজ অনিন্দিতার কানে সমানে ভেসে আসতে লাগলো। রিক্সার পিছন দিক থেকে পায়ের খসখসানি আওয়াজটা অনিন্দিতার কানে ভেসে আসতেই সে পিছন ফিরে তাকাতেই দেখে সেই স্কন্ধ কাটা মহিলাটি রিক্সার পিছন পিছন হেঁটে হেঁটে আসছে, আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, আমি এসে গেছি অনিন্দিতা। রিক্সার পিছন পিছন সেই স্কন্ধ কাটা মহিলাটিকে আসতে দেখে অনিন্দিতা রিক্সা চালককে বলে উঠে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায়, দাদা, তাড়াতাড়ি রিক্সাটা চালান প্লিজ। আর কত জোরে রিক্সা চালাবো দিদি? এরপর জোরে চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনার। আমি এসে গেছি অনিন্দিতা, তোর আমি আর পিছন ছাড়ছি না। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই অনিন্দিতা দেখে সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে ও তার সারা শরীর জুড়ে বিভিন্ন জায়গায় চোট। মাকে পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে অনিন্দিতা ক্লান্ত গলায় বলে ওঠে, মা, আমি হাসপাতালের বিছানায় কি করছি? আমার কি হয়েছে? অনিন্দিতার প্রশ্ন শুনে রেবাদেবী বেশ উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, এই তো অনির জ্ঞান ফিরেছে। এই অনি, এই তোর শরীরটা এখন কেমন লাগছে রে? অনিন্দিতার মাথায় হাত দিয়ে মাথা টিপতে টিপতে ক্লান্ত গলায় বলে ওঠে, একটু ভালো মা, কিন্তু মাথাটা বেশ যন্ত্রণা করছে। আচ্ছা মা, আমি হাসপাতালে এলাম কি করে? আমার কি হয়েছিল? আর আমার সারা শরীর জুড়ে এত কাটাছেঁড়া চোটের দাগ কেন? জানি না রে অনি, তোর সঙ্গে ঠিক কি হয়েছিল। আমি গতকাল সন্ধেবেলায় তুলসীতলায় যখন প্রদীপ দিচ্ছিলাম, ঠিক সেই সময় আমাদের পাশের বাড়ির ওই রতন এসে খবর দিল যে তুই নাকি ঘোষবাবুদের বাড়ির পাশে যে ডোবাটা আছে, সেই ডোবার জলে নাকি ক্ষতবিক্ষত অজ্ঞান অবস্থায় পড়ে আছিস। রতনের মুখে এই খবরটা শুনে আমি আর তোর বাবা দুজনে মিলে তখনই ছুটে যাই ঘোষবাবুদের বাড়ির পাশে ওই ডোবায়। আর তোকে ক্ষতবিক্ষত অজ্ঞান অবস্থায় ডোবার জলের মধ্যে পড়ে থাকতে দেখে আমি আর তোর বাবা একদম দেরি না করে গ্রামের লোকদের সাহায্য নিয়ে তোকে ডোবার জল থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাই কালকে সন্ধেবেলা। মায়ের মুখ থেকে সব ঘটনা শুনে অনিন্দিতার তৎক্ষণাৎ মনে পড়ে যায় গতকাল সন্ধেবেলায় তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে, সেই সব ঘটনার কথা। সেই ঘটনার কথাগুলো অনিন্দিতার মনে পড়তেই সে কাঁপা কাঁপা গলায় দেবাদেবীর উদ্দেশ্যে বলে ওঠে, মা, ও আমার পিছু নিয়েছে, ও আমাকে ছাড়বে না। অনিন্দিতা তখন বলতে শুরু করে ভূত চতুর্দশীর দিন রাত থেকে গতকাল সন্ধে পর্যন্ত যে যে ঘটনাগুলো ঘটেছে তার সঙ্গে। অনিন্দিতার মুখ থেকে সব ঘটনা শুনে রেবাদেবী একটু রাগত কণ্ঠে বলে ওঠে, তোকে পই পই করে বারণ করেছিলাম, ভূত চতুর্দশীর দিন আমিষ খাবার খাস না, দিনটা একদম ভালো নয়, তবু তুই আমার কথা শুনলি না।
সেই বাইরের আমিষ খাবার খেলি। এখন নে বোঝ ঠেলা। এবার যে তোকে নিয়ে আমি কি করব কে জানে। কে তোকে ওই দুষ্ট স্কন্ধকাটা আত্মার থেকে বাঁচাবে বলতো? রেবাদেবী যখন অনিন্দিতাকে এই কথাগুলো বলছিল, হঠাৎ অনিন্দিতা পাগলের মতো চিৎকার করে ঘরের কোণার দিকে আঙুল দেখিয়ে বলে উঠে, মা দেখো, ওই যে ও দাঁড়িয়ে আছে আর বলছে ও নাকি এবার থেকে আমার সঙ্গেই থাকবে। অনিন্দিতাকে পাগলের মতো চিৎকার করতে দেখে রেবাদেবী অনিন্দিতাকে জড়িয়ে ধরে বলে উঠে, কে 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 দাঁড়িয়ে আছে রে অনি? কে কে তোর সঙ্গে থাকবে? ওই তো মা, ওই সকন্ধকাটা মহিলাটা দাঁড়িয়ে আছে ঘরের কোণায়, দেখো, আর বলছে ও নাকি এবার থেকে আমার সঙ্গেই থাকবে। মা তুমি আমাকে বাঁচাও ওর থেকে। নার্স, নার্স, তাড়াতাড়ি এদিকে আসুন। দেখুন অনিন্দিতা কেমন ভায়োলেন্ট হয়ে উঠেছে। রেবাদেবীর চিৎকার শুনে নার্স অনিন্দিতার ঘরে ছুটে আসে ও অনিন্দিতাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিতেই অনিন্দিতা ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়ে। এরপর অনিন্দিতা ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরতে ফিরতে 1 সপ্তাহ লেগে যায়। 1 সপ্তাহ পর একদিন সন্ধেবেলায় অনিন্দিতা রান্নাঘরে বসে মায়ের সঙ্গে যখন পিঠে বানাচ্ছিল, ঠিক সেই সময় অনিন্দিতার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। অনিন্দিতা পিঠেগুলোর মধ্যে নলেন গুড়ের পুর ভরে পিঠে আকারে গড়ে পিঠেগুলো যেই ফুটন্ত গরম দুধের মধ্যে দিতে যাবে, ঠিক সেই সময় অনিন্দিতার কানে একটা ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ ভেসে আসে। কি রে অনিন্দিতা, তুই পিঠে বানাচ্ছিস? আমাকে তুই তোর হাতে বানানো 2-4টে পিঠে দিবি রে? অনেক দিন হয়ে গেল আমি পিঠে খাইনি। ফ্যাস ফ্যাসে গলার আওয়াজটা অনিন্দিতার কানে ভেসে আসতেই তার বুকটা ভয় ধরাস করে ওঠে ও সে ধীরে ধীরে রান্নাঘরের খোলা জানলার দিকে তাকাতেই দেখে রান্নাঘরের খোলা জানলার কাছে সেই স্কন্ধকাটা মহিলাটি দাঁড়িয়ে আছে। রান্নাঘরের জ্বলা হালকা হারিকেনের নিয়ন আলোয় অনিন্দিতা সেই স্কন্ধকাটা মহিলাটিকে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে অনিন্দিতা রেবাদেবীর উদ্দেশ্যে চিৎকার করে জানলার দিকে আঙুল দেখিয়ে বলে উঠে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায়, মা ওই দেখো, জানলার ধারে ওই সকন্ধকাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আর আমার কাছে পিঠে পুলি খেতে চাইছে। মা ও আবার এসে গেছে, আমাকে বাঁচাও ওর হাত থেকে মা, নাহলে ও যে আমাকে মেরে ফেলবে। অনিন্দিতাকে জানলার দিকে তাকিয়ে চিৎকার করতে দেখে রেবাদেবী অনিন্দিতার বাবাকে চিৎকার করে ডাকতে থাকে, ওগো, তুমি কোথায়? আরে তাড়াতাড়ি এদিকে এসো না একবার। এই দেখে যাও মেয়ে কেমন পাগলের মতো চিৎকার করছে আবার। রেবাদেবীর চিৎকার শুনে অনিন্দিতার বাবা অনুভববাবু ছুটে আসে আর অনিন্দিতাকে পাগলের মতো চিৎকার করতে দেখে। অনুভববাবু রেবাদেবীকে বলে উঠে, রেবা, আমি অনির অবস্থা ভালো বুঝছি না, তুমি ওকে তাড়াতাড়ি তৈরি করো, আমরা এক্ষুনি ওকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় গো? আমাদের গ্রামের শেষ প্রান্তে 3 মাতার মোড়ে যে মা তারার মন্দিরটা আছে না, ওই মন্দিরে যাব। ওই মন্দিরে আমার এক পুরোহিত বন্ধু আছে, উনি দেখি অনিন্দিতার জন্য কিছু করতে পারেন কি না। এরপর অনুভব ও রেবাদেবী আর বেশি দেরি না করে অনিন্দিতাকে নিয়ে তাদের গ্রামে তারা মায়ের মন্দিরের দিকে রওনা দেয়। অনিন্দিতা যখন মা বাবার সঙ্গে ভ্যানে করে মা তারার মন্দিরের দিকে যাচ্ছিল, ভ্যানে করে যেতে যেতে অনিন্দিতা সামনে দেখতে পায় সেই স্কন্ধকাটা মহিলাটি তাদের ভ্যানের পিছন পিছন আসছে আর ফ্যাস ফ্যাসে গলায় সমানে বলছে, তুই যতই আমাকে তাড়ানোর জন্য মন্দির মসজিদে যাস না কেন, আমি তোর পিছন ছাড়ছি না। ভ্যানের পিছন পিছন সেই স্কন্ধকাটা মহিলাটিকে গ্রামের অন্ধকার রাস্তা ধরে আসতে দেখে আর ওর ওই কথাগুলো শুনে অনিন্দিতা রেবাদেবীকে জড়িয়ে ধরে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, ও মা, মা ওই দেখো, ও আসছে আমাদের ভ্যানের পিছন পিছন, আর সবারই কি বলছে জানো, তুই যতই মন্দির মসজিদ যাস না কেন, আমি তোর পিছন ছাড়ছি না। অনিন্দিতার এই কথাগুলো শুনে রেবাদেবীর বুকটা ভয়ে কেঁপে ওঠে আর বলে,
কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে দেখবি। মা তারার উপর একটু ভরসা রাখ। আধ ঘন্টা পর তিনজন মা তারার মন্দিরের সামনে উপস্থিত হতেই মন্দিরের গর্ভগৃহের ভিতর থেকে লম্বা দীর্ঘদেহী ফর্সা দেখতে লাল বস্ত্র পরিহিত এক ভদ্রলোক বেরিয়ে আসে আর অনুভব বাবুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, আমি জানতাম অনুভব, তুই অনিন্দিতাকে নিয়ে আমার কাছে আসবি আজ। পুরুষোত্তম সিংহের কথা শুনে রেবা দেবী পুরুষোত্তম সিংহের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর মশাই, আপনি দয়া করে অনিকে বাঁচান প্লিজ, না হলে ওই শয়তানটা যে ওকে মেরে ফেলবে। রেবা দেবীকে কাঁদতে দেখে পুরুষোত্তম সিংহ অনিন্দিতার দিকে তাকিয়ে বলে ওঠে রেবা দেবীর উদ্দেশ্যে, অনেকে মন্দিরের ভিতর নিয়ে আসুন বৌদি। বেশ কিছুক্ষণ ধরে পুরুষোত্তম সিংহ অনিন্দিতাকে দেখার পর গম্ভীর গলায় বলে ওঠে, ওর পিছনে এক দুষ্ট স্কন্ধ কাটা মহিলা প্রেত পড়েছে। ওই দুষ্ট প্রেতের কবল থেকে অনিন্দিতাকে বাঁচানো মুশকিল, কারণ ওই দুষ্ট প্রেত খুব ভয়ঙ্কর আর শক্তিশালী। কিন্তু তবুও আমি চেষ্টা করব ওকে বাঁচানোর। দয়া করে ঠাকুর মশাই অনিন্দিতাকে বাঁচান, ও যে আমার একমাত্র শিবরাত্রির সলতে, ও ছাড়া যে আমাদের আর কোনো সন্তান নেই। আগামীকাল বাদে পরশু অমাবস্যা। অনুভব, আমি ওই দিন রাত 11টা নাগাদ তোদের বাড়ি যাব আর একটা যজ্ঞ করব। দেখি ওই যজ্ঞ করে তোর মেয়েকে স্কন্ধ কাটার হাত থেকে বাঁচাতে পারি কিনা। শোন, আজ বাড়ি গিয়ে অনিন্দিতাকে তোরা কোনো আমিষ খাবার খাওয়াবি না, শুধু এই দুদিন নিরামিষ খাবার খাওয়াবি। আর আমি একটা মা তারার মন্ত্রপুত জল দিচ্ছি, ওই মন্ত্রপুত জলটা তুই 3 বেলা ওকে খাওয়াবি, পরশু রাত পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা ঠাকুর মশাই। অনিন্দিতার রাতের খাওয়া শেষ হতেই ঠাকুরমশাই পুরুষোত্তম সিংহের দেওয়া মা তারার মন্ত্রপুত জলটা যেই রেবাদেবীর হাত থেকে নিয়ে অনিন্দিতার মুখে দিতে যাবে, ঠিক সেই সময় অনিন্দিতা দেখে তার বিছানার পাশে সেই স্কন্ধ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, খাবি না ওই জল, তুই খাবি না, খবরদার খবরদার বলছি, ওই জল তুই খাবি না, ওই জল ভালো নয়। তুই যদি ওই জল খাস, আমি যে তোর কাছে আসতে পারবো না। খাবি না বলছি, ওই জল তুই খাবি না। স্কন্ধ কাটা মহিলাটির এই কথা শুনে অনিন্দিতা সেই স্কন্ধ কাটা মহিলাটির কথায় এবারে ভয় না পেয়ে মনে সাহস এনে মা তারার মন্ত্রপুত জলটা গলাধরণ করতেই অনিন্দিতা দেখে সেই স্কন্ধ কাটা মহিলাটি ম্যাজিকের মতো কোথায় যেন অদৃশ্য হয়ে যায় সঙ্গে সঙ্গে। সেই স্কন্ধ কাটা মহিলাটি অদৃশ্য হয় ঠিকই, কিন্তু অনিন্দিতা সারা রাত ঘুমাতে পারে না। সে সারা রাত ধরে শোনে সেই স্কন্ধ কাটা মহিলার হুমকি, আমার বারণ করার সত্ত্বেও তুই সেই জলটা খেলি, আমার বারণ শুনলি না তো তুই? আমি যে তোর সামনে আর আসতে পারছি না রে। পরপর দুরাত অনিন্দিতার সঙ্গে একই ঘটনা ঘটার জন্য অনিন্দিতা ঠিকমতো ঘুমাতে পারে না। অনিন্দিতা তার সঙ্গে দুরাত ঘটনার কথা রেবাদেবীকে তৃতীয় দিনের মাথায় বলতে রেবাদেবী অনিন্দিতার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তুই চিন্তা করিস না অনি, দেখবি আজ রাতেই সব ঠিক হয়ে যাবে। রেবাদেবী যখন অনিন্দিতাকে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় অনিন্দিতা তার কানের কাছে সেই স্কন্ধ কাটা মহিলার ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনতে পায়। তুই যতই আমার হাত থেকে বাঁচার চেষ্টা করিস না কেন, তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। আমি যখন তোর পিছন পিছন এসেছি, আমি তোর সঙ্গে সারা জীবন থাকবো। কানের কাছে স্কন্ধ কাটা মহিলাটির কথাগুলো শুনে অনিন্দিতা রেবাদেবীকে জড়িয়ে ধরে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা, ও আমার আশেপাশেই আছে, আর জানো ও আমাকে কি বলছে? কি বলছে রে? অনিন্দিতা ঢোক গিলে
ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ও বলছে ও নাকি সারা জীবন আমার সঙ্গেই থাকবে, আমরা ওর কিছু করতে পারবো না। অনিন্দিতার এই কথা শেষ হতেই একটা গম্ভীর গলা ঘরের বাইরে থেকে ভেসে আসে। অনিন্দিতা মা, আমি থাকতে তোর কেউ কিচ্ছু করতে পারবে না, কোনো অশুভ শক্তি তোকে ছুঁতেও পারবে না। ঘরের বাইরে থেকে একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে আসতেই রেবা দেবী ও অনিন্দিতা দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখে পুরুষোত্তম সিংহ বেশ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। পুরোহিত পুরুষোত্তম সিংহকে দেখা মাত্র রেবা দেবী অনিন্দিতার বিছানা ছেড়ে উঠে পুরুষোত্তম সিংহের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, ঠাকুর মশাই এসেছেন? আসুন আসুন, এই যে ঘরে এসে বসুন। এই অনিমা, তুই ঠাকুর মশাইয়ের জন্য একটু জল আর মিষ্টি নিয়ে আয় মা, তাড়াতাড়ি। না বৌদি, আমি এখন কিছু খাবো না, আগে যজ্ঞ শেষ হবে, তারপর আমি আপনাদের গৃহে অন্ন গ্রহণ করব। তার আগেই বৌদি, তুমি অনিন্দিতাকে ভালো করে স্নান করিয়ে শুদ্ধ একটা বস্ত্র পরিয়ে উঠোনে নিয়ে আসো, আমি যজ্ঞ শুরু করব একটু পর। পুরুষোত্তম সিংহের কথা অনুযায়ী রেবা দেবী অনিন্দিতাকে স্নান করিয়ে শুদ্ধ কাপড় পরিয়ে তাদের বাড়ির সামনে খোলা মাটির উঠোনে এনে যখন দাঁড় করায়, অনিন্দিতাকে দেখে পুরুষোত্তম সিংহ আবার গম্ভীর গলায় বলে ওঠে, শোন মা, তুই এখন এক ভয়ঙ্কর প্রেতের কবলে পড়েছিস, যে প্রেতের প্রচণ্ড খিদে। তুই যদি ওই ভয়ঙ্কর প্রেতের কবল থেকে বাঁচতে চাস আর ওর ওই প্রচণ্ড খিদে যদি মেটাতে চাস, তাহলে তোকে একটা কাজ করতে হবে এখন। কি কাজ ঠাকুর মশাই? আমি প্রায় 1-1.5 ঘন্টা মতো যজ্ঞ করব। আমার যজ্ঞ চলাকালীন তুই ওই ভয়ঙ্কর প্রেতের জন্য লাল লাল কষা কষা মাংস আর ভাত করবি, ঠিক আছে? এরপর আমার যজ্ঞ শেষ হলে তোর ওই রান্না করা ভাত আর মাংস নিয়ে আসবি। তারপর কি কি কাজ করতে হবে সেটা তোকে আমি বলে দেব। আচ্ছা ঠাকুর মশাই, যথা আজ্ঞা। এই কথা বলে অনিন্দিতা রান্নাঘরে চলে যায়। আর অন্যদিকে পুরোহিত পুরুষোত্তম সিংহ জোরে জোরে মন্ত্রপাঠ করে যজ্ঞ শুরু করে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা সুধা নমস্তুতে। ধ্যান মন্ত্র ওম শবারূঢ়ং মহাভীমং ঘোরদংষ্টং। বেশ কয়েক ঘন্টা ধরে অনিন্দিতা ও পুরুষোত্তম সিংহের দুজনের ভিন্ন ভিন্ন কার্য চলার পর একসময় দুজনের ভিন্ন ভিন্ন কার্য শেষ হয়। পুরুষোত্তম সিংহের যজ্ঞ শেষ হতেই অনিন্দিতা হাতে বড় একটা কাঁসার থালা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে পুরুষোত্তম সিংহের সামনে দাঁড়াতেই অনিন্দিতাকে দেখে পুরোহিত পুরুষোত্তম সিংহ বলে ওঠে, শোন মা, তোকে আমি এখন যে কাজটা বলবো, তোকে সেই কাজটা খুব খুব সাবধানে করতে হবে। তুই যদি এই কাজটা সাবধানে না করিস, এতে তোর প্রাণ সংশয় হতে পারে। কি কাজ বলুন ঠাকুর মশাই, আমি আপনার বলে দেওয়া সেই কাজ খুব সাবধানে করার চেষ্টা করব, যাতে আমার প্রাণ সংশয় না হয়। আচ্ছা বেশ, তবে শোন মা, তুই যে ঝাল ঝাল কষা কষা মাংস আর ভাতটা রান্না করেছিস, সেই মাংসের থালাটা তোদের বাড়ির পিছনে যে বাগানটা আছে, ওই বাগানের মাঝখানে রেখে দিয়ে আসবি। রেখে এসে ঘরে ফেরার সময় পিছন দিক থেকে কোনো রকম যদি ভয়ঙ্কর আওয়াজ শুনিস, খবরদার পিছনে ফিরে তুই তাকাবি না। যদি ফিরে তাকাস, তাহলে কিন্তু তোর প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। এরপর পুরুষোত্তম সিংহের কথা অনুযায়ী অনিন্দিতা ধীরে ধীরে তাদের বাড়ির পিছনে অন্ধকার বাগানের একদম শেষ প্রান্তে পুকুরের সামনে যায়। তারপর তার হাতে ধরা রান্না করা খাবারটা পুকুরের একধারে রেখে যেই বাড়ির ভিতর অনিন্দিতা ফিরে আসতে যাবে, হঠাৎ সে কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। সেই সঙ্গে ফ্যাঁস ফ্যাঁসে গলায় একটা মহিলার কণ্ঠে কিছু কথা তার কানে ভেসে আসে। তুই যে তোর হাতে রান্না করা খাবারগুলো
আমাকে যে খেতে দিয়ে গেলি। আয় আয়, আমরা দুজনে একসঙ্গে বসে খাই। আয়, এই খাবারগুলো খাই একসাথে বসে। আয় আয় আয়, আমার সাথে আয় আয়। পিছন দিক থেকে শীতল হাতের স্পর্শ পেয়ে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় মহিলাটির কথা শুনে অনিন্দিতা পিছন ফিরে তাকাতেই দেখে তার ঠিক সামনে সেই স্কন্ধ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আর অনিন্দিতার দিকে খিলখিল করে হাসতে হাসতে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে। স্কন্ধ কাটা মহিলাটিকে ওইভাবে এগিয়ে আসতে দেখে অনিন্দিতা চিৎকার করে বলে ওঠে, বাঁচাও মা, ও আমাকে মেরে ফেললো। বাড়ির পিছনের বাগান থেকে অনিন্দিতার চিৎকার শুনে রেবাদেবী, অনুভব বাবু ও পুরোহিত পুরুষোত্তম সিংহ বাড়ির পিছনের বাগানে যেতেই দেখে অনিন্দিতা মৃত অবস্থায় পড়ে আছে আর তার ঘাটটা বাঁদিকে মটকানো আর একটা পা পুরো দুমড়ে মুচড়ে ভাঙা। অনিন্দিতার ভয়ঙ্কর মৃতদেহের চেহারা রেবাদেবী সহ্য করতে না পেরে বাগানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে অনিন্দিতার রক্তাক্ত ভয়ঙ্কর মৃতদেহ দেখে পুরোহিত পুরুষোত্তম সিংহ অনুভব বাবুকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, ওই বই করে বারণ করেছিলাম, এই নিয়মটা পালন করার সময় পিছন থেকে যাই ভয়ঙ্কর আওয়াজ আসুক না কেন, তুমি খবরদার পিছন ফিরে তাকাবে না, এতে তোমার প্রাণ সংশয় হতে পারে। কিন্তু অনিন্দিতা নির্ঘাত নিয়মটা পালন করার সময় ভুলবশত পিছন ফিরে সেই স্কন্ধ কাটা মহিলাটিকে দেখেছিল। সেই জন্যই অনিন্দিতা ওই শয়তান প্রেতের হাতে মৃত্যুবরণ করলো আজ অনুভব। শুনছিলেন আমাদের আজকের গল্প স্কন্ধ কাটার কবলে। গল্প পাঠে তনয়, গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। বিভিন্ন চরিত্রায়নে অনুষ্কা, চুমকি, পৌতুষা, তনয়, পম্পা, অতনু, প্রদ্যুৎ, পার্থ। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, নাট্যরূপদান পম্পা। সমগ্র পরিচালনায় তন্ত্র হাউস ও RE স্টুডিও। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, অবশ্যই করে গল্পগুলি যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে আরও একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।